আহ দেখুন, সর্বপ্রথমে বলবো যে ভারতে তো দুর্গাপূজার সংখ্যা 50,000-এরও বেশি সব হুম, মিলিয়ে। পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন প্রদেশে হয়ে থাকে। তার মধ্যে একটি পুজোতেই এরকম একটি ঘটনা ঘটানো, যে এরকম নয় যে ভারতের বহু দুর্গাপূজা মণ্ডপে অসুরের মুখ, ডক্টর ইউনূসের মুখ হয়েছে, তা হয়তো নয়। যেটা হয়েছে সেটা মুর্শিদাবাদের একটা পুজো। মুর্শিদাবাদ হুম, জানেন যে রাজশাহীর এ প্রান্তটা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ। ফলে রাজশাহীর যে ঘটনা, বহু তারা মনে করেছেন যে অসুর বলতে বোঝায় অশুভ শক্তি। তবে হুম, আমি ব্যক্তিগতভাবে মনে করি কোনো সরকার প্রধানের মুখ বা রাষ্ট্রপ্রধানের মুখকে এভাবে দেখানোটা সঠিক নয়। কারণ তার রাজনৈতিক যে মতাদর্শ, তার যে প্রশাসনিক ক্ষমতা, দক্ষতা, সেসব নিয়ে প্রশ্ন করে তাকে অনেক বেশি সমালোচনা করা যায়। ফলে সেখানে আলাদা করে অসুর বানানোর কোনো প্রয়োজন নেই। কারণ বাংলাদেশেরও বৃহৎ সংখ্যের একটা মানুষ, এবং ভারতবর্ষ তো বটেই, তারা তাকে অশুভ শক্তির প্রতীক বলেই মনে করেন। এবার তাদের মধ্যে এটা প্রতিভাত হয়েছিল বলেই, তবে আমি বলবো যে এটা হওয়া অনুচিত। হুম, আহ এই সুতরাং এটুকুই বলতে পারি, এটা একটি বিচ্ছিন্ন ঘটনা বলে দেখলেই ভালো হবে। কারণ আপনি তো এটা তো উল্লেখ করলেন না যে কুষ্টিয়ার একটা দুর্গা মণ্ডপে অসুর সহ অন্য দেবদেবীর মুখে দাড়ি লাগানো হয়েছিল। সেটাও অন্যায় হয়েছিল। হ্যাঁ, সুতরাং সেটাও এটার অবশ্য পাল্টা সেটাও যদি অন্যায়। এটার হ্যাঁ, পাল্টা যদি ওটা হয়ে থাকে, তাহলে এটা যদি অন্যায় হয়, তাহলে ওটা একই ধরনের অন্যায়। হুম। না, সেটাও অবশ্য অন্যায়। যেকোনো ধর্মের বা যেকোনো কাউকে মানে হ্যাঁ, রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান বা যেকোনো ধর্মের এই ধরনের অসম্মান করা, সেটা যে দেশেই করুক না কেন, আমাদের দেশে করুক বা আপনার দেশে করুক, সেটা অবশ্যই অসম্মান এবং ঠিক। এটা খুবই অন্যায়। সেটা হুম। ঠিক আছে, কিন্তু ডক্টর ইউনূসের সাথে আসলে ভারতের কি এমন কোনো দ্বন্দ্ব আছে যে মানে এইভাবে ডক্টর ইউনূসকে উপস্থাপন করতে হবে? মানে ডক্টর ইউনূস তো আসলে একটা অন্তর্বর্তীকালীন সরকার, রাজনীতির সাথে যুক্ত না, কোনো সময়ে ছিল না। এবং এই আন্দোলনের সাথেও ডক্টর ইউনূস খুব একটা যুক্ত না। যদি আওয়ামী লীগেরকে দিয়ে বিচার করা হয় আরকি। তো সেক্ষেত্রে আমরা বলব যে ডক্টর ইউনূস তো আন্দোলনের পরে এসে ক্ষমতা নিয়েছেন। তো সেইখানে মানে ডক্টর ইউনূসের প্রতি এই আক্রোশটা কি স্বাভাবিকভাবে যেই করুক না কেন, একটা অঞ্চলেই করুক বা একটা মণ্ডপেই করুক না কেন, তো সেইখানে এই আচরণটা মানে কেন? মানে এই ক্ষোভটা কেন ওনার প্রতি? না, না, সেই ক্ষোভটার তো অন্য বিষয়। আপনার প্রথম কথায় তো আমি বিরোধিতা করছি যে তার মতো একটি কৌশলী রাজনীতিবিদ বাংলাদেশে খুব কম আছে। তিনি 1987 সাল থেকে এই ক্ষমতায় আসার চেষ্টা করছেন। বিল ক্লিনটনের যদি লাইফ পড়েন, সেখানে তার উল্লেখ আছে। হিলারি ক্লিনটনের লাইফ যদি পড়েন, সেখানে উল্লেখ আছে। দুটো বই আমার তাকে আছে। হুম, ফলে তিনি তো নাগরিক শক্তি নামে পার্টি তৈরি করার চেষ্টা করেছিলেন, কিন্তু এবারে তার পক্ষে একটা সুবর্ণ সুযোগ হয়ে গিয়েছে। কিন্তু তিনি যেভাবেই ক্ষমতায় আসুন, বাংলাদেশের মানুষের সমর্থনে যদি তিনি ক্ষমতায় আসেন, তাহলে সেটা আমাদের কারুর কিচ্ছু বলার নেই। কিন্তু পয়েন্ট হচ্ছে যে তিনি অনির্বাচিত সরকার, যেটা অবৈধ। আমরা মনে করি তিনি অবৈধ সরকার। কারণ তিনি নিজেই তো নতুন ব্যাখ্যা দিয়েছেন যে নেপালে যেটা আছে সেটা তত্ত্বাবধায়ক সরকার, আর আমি যেটাই আছি সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। তো দুটোর মধ্যে ফারাক আছে। এবং তাকে তো মানুষ নাকি ৫, ১০, ১৫ বছর পর্যন্ত দেখতে চান। ৫০ ফলে বছর। তার মতো রাজনীতিবিদ এবং সফল রাজনীতিবিদ বাংলাদেশে অন্য অনেক, ধরুন, সেনাবাহিনী থেকে প্রশাসক হয়েছেন, বঙ্গবন্ধুও হয়েছেন, তারপরে শেখ হাসিনা ১৫ বছর চালিয়েছেন। কিন্তু ইউনূসের মতো একটা অরাজনৈতিক ব্যক্তি, তথাকথিত, যেটা কোট আনকোট, তিনি তার মতো সফল রাজনীতিবিদ বাংলাদেশ খুব কম তৈরি করতে পেরেছে। তিনি শেখ হাসিনার মতো প্রবল প্রতাপান্বিত ক্ষমতাশালী একজন প্রধানমন্ত্রীকে, যার কোনো বিরোধী কেউ ছিল না, তাকে তিনি নেপথ্যে থেকে দাবার ঘুঁটি সাজিয়ে উৎখাত করেছেন বলে আমরা বিশ্বাস করি। হুম। ফলে তিনি আম অরাজনৈতিক, এটা মানতে রাজি নই। হুম। সেক্ষেত্রে এটা আপনাদের বিশ্বাস। কিন্তু আমরা তো জানি যে উনি উম অ মানে চেষ্টা করেছেন। ওনার 11 এর সময় ওনার রাজনৈতিক দল গঠনের জন্য চেষ্টা করেছেন। এবং এর আগেও হয়তো চেষ্টা করেছেন, কিন্তু সেভাবে ওনাকে রাজনৈতিকভাবে দেখা যায়নি। এবার হঠাৎ করে মানে যখন গণ-অভ্যুত্থান হলো, তখন ছাত্রদের রিকোয়েস্টে উনি এসেছেন এবং উনি দায়িত্ব নিয়েছেন। এবং উনি এবার সাক্ষাৎকারে আপনি এটা উল্লেখ করেছেন যে ১০ বছর, ৫ বছর এবং ৫০ বছর পর্যন্ত উনাকে যখন বলা হয়েছিল যে অন্তর্বর্তীকালীন সরকার সাধারণত ৬ মাসের মধ্যে নির্বাচন দেয়। তো মানুষ উনাকে চায়। এর আগেও উনি একটা সাক্ষাৎকারে বলেছেন মানুষ উনাকে চায়।
তো মানুষ যদি চায় তাহলে তো সমস্যা মানুষ কি? চাওয়ার প্রমাণটা কি? মানুষ চাওয়ার প্রমাণটা কি? উনি ঘরে বসে বলে দেবেন মানুষ সেটাই মানুষ। কতজন মানুষ চেয়েছেন? গণবিক্ষোভও যেটা যদি মেনে নিই গণবিক্ষোভ, 18 কোটি মানুষের মধ্যে কত কোটি? কোটিই ছিল না তো। কোটিতেও পৌঁছায়নি বিক্ষোভ। তিনি শুনলেন, বুঝলেন কি করে যে তাকে সব বাংলাদেশের মানুষ চায়? তার তো এই মুহূর্তে রেটিং বাংলাদেশে সবথেকে কম। তিনি প্রশাসনিক ব্যর্থতার একটা নজির সৃষ্টি করেছেন। ফলে সেই কারণে সমস্ত ক্ষোভ, যে মানুষের ক্ষোভ, সেটাকে তিনি এই দৃষ্টি এড়াতে তিনি নানাবিধ অজুহাত, কখনো ভারতের মিডিয়া, কখনো ভারত সরকার, নানাবিধ এসব বলে যাচ্ছেন। তিনি তার বক্তব্য তো তিনি ভারতকে অস্থির করতে চেয়েছিলেন। তার কোনো ধারণা নেই ভারত কত বড় দেশ। তিনি বলেছেন উত্তর পূর্বাঞ্চল নিয়ে তার যে মন্তব্য সেটা কি শোভা পায় নাকি? নাকি তাকে তিনি হুমকি দিয়েছিলেন নাকি? আজ যদি যে ধরনের কথাবার্তা উনি ওখানে বসে বলেন, সেই ভারতের 1200 মেগাওয়াট বিদ্যুৎ দেওয়ার কারণে বলতে পারেন। সেটা যদি বন্ধ করে দেয় ভারত কোনোদিন, তো অন্ধকারে থাকবেন। আপনি যে পথে নিউ ইয়র্কে গেলেন, পথটা তো ভারতের উপর দিয়ে গেলেন। আপনি তো পাকিস্তানের উপর দিয়ে যেতে পারবেন না। কারণ পাকিস্তানের সীমানা তো বন্ধ। তো আপনি ভারতের সীমানা ব্যবহার করবেন, ভারতের কাঁচা মরিচ খাবেন, ভারতের পেঁয়াজ খাবেন, ভারতের শাড়িও পরবেন, সবকিছু করবেন, ভারতের বিদ্যুৎ নেবেন এবং প্রয়োজনে আরো কিছু চাইবেন, আরো কিছু চাইছেন। তো ফলে আপনি তারপরে ভারত বিরোধী, কারণ আপনাদের দেশের মানুষ উনি সেটা কি ভেবেছেন যে গৌতম দা, সেটা কি আমরাও না বলতে পারি না যে আপনারাও তো ঠিক অনেক কিছু, বাংলাদেশের অনেক কিছু চাইছেন? এই এই পূজায় অনেকের আপত্তি সত্ত্বেও ইলিশ মাছ পাঠানো হয়েছে, আম উপহার পাঠানো হয়, আরো না, অনেক এবার কিছু। ইলিশ মাছের আপনি দেখেছেন নিশ্চয়ই, বাংলাদেশের কাগজেই হয়তো দেখবেন, বা আমি ভারতের কাগজের কথা বলছি না। এবারে ইলিশের, বাংলাদেশে ইলিশের চাহিদা খুব কম।